হ্যালো এভরিবডি, আজকে আমরা পড়ব ডিফ্র্যাকশন, অপবর্তন, অপবর্তনের থিওরি, কিভাবে অপবর্তন হয়, অপবর্তন কাকে বলে, সবটা এক এক করে দেখব। তো আজকের ডিসকাশন স্টার্ট করার আগে প্রথমে দেখে নেওয়া যাক সমদশায় আর বিপরীত দশায়, ইন ফেজ আউট অফ ফেজ, এই কথা দুটোর মানেটা কি। তো এখন সমীকরণের ক্ষেত্রে আমাদের অপবর্তনের থিওরিতে এই বিষয়টা দরকার হবে। অপবর্তনের থিওরিতেও লাগবে, এমনকি ব্যতিচারের থিওরিতেও। সমদশায় বিপরীত দশায় কথা দুটো ইম্পর্ট্যান্ট। যখনই আলোর ওয়েভ থিওরি আলোচনা হয়, মানে তরঙ্গ তত্ত্ব, সেক্ষেত্রে এই ইন ফেজ আর আউট অফ ফেজ কথা দুটো লাগে। তখন ইন ফেজ মানেটা কি? মনে করা যাক যে কোনো একটা ওয়েভ লাইক পার্টিকেল, মানে তরঙ্গের একটা ক্ষেত্রে আমরা সমীকরণকে এইভাবে লিখছি, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি। এটা একটা ওয়েভ ইকুয়েশন, বা ওমেগা টি মাইনাস কে এক্স নিলাম, চলো তরঙ্গের সমীকরণ এসে গেল, প্রোগ্রেসিভ ওয়েভ। এই ইকুয়েশন দিয়ে আমরা আলোক তরঙ্গকেও বোঝাতে পারি। এখন এই যে তরঙ্গটা, সমীকরণটা আমরা লিখলাম, এই সমীকরণটার সাথে, এই ইকুয়েশনটার সাথে, এই ইকুয়েশনে ফেজ বলতে কোন অংশটাকে বোঝায় না, এই ওমেগা টি মাইনাস কে এক্স পুরোটাকে বলে ফেজ বা দশা, বাংলায় দশা। এখন এই পুরো জিনিসটার সাথে যদি একটা 2π যোগ করে দেওয়া যায়, প্লাস 2π, তাহলে ট্রিগনোমেট্রি থিওরি অনুযায়ী আমরা সকলে জানি সাইন থিটা প্লাস 2π, সাইন থিটা প্লাস 2π ইকুয়াল টু সাইন পাই, সাইন থিটা, সরি সাইন থিটা। তো সুতরাং এই 2π যোগ করলে ইকুয়েশনটা আবার হয়ে যাচ্ছে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। অর্থাৎ এই 2π যোগ করলে দশা আবার আগের জায়গায় ফিরে যায়, সমদশা সম্পন্ন হয়ে যায়। দেখো, এই y ড্যাশ ইকুয়েশনের যে দশা আর y এর ইকুয়েশনের যে দশা, দুটোই ওমেগা টি মাইনাস কে এক্স, সমদশা এই ব্যাপারটাকে বলে। তাহলে দুটো সমীকরণ কখন আমরা সমদশা সম্পন্ন বলতে পারি? যখন তাদের মধ্যে দশার পার্থক্য, ফেজ ডিফারেন্স, প্রথম সমীকরণের ফেজ ছিল ওমেগা টি মাইনাস কে এক্স, পরের সমীকরণের ফেজ ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 2π, দুটোর মধ্যে দশার পার্থক্য হচ্ছে 2π। তাহলে সমদশা, ইন ফেজ, ইন ফেজ, এই কথাটার মানে হলো, এই কথাটার মানে হলো দশা পার্থক্য, দুটো সমীকরণের মধ্যে দশা পার্থক্য, দশা পার্থক্যকে ডেল্টা ফাই দিয়ে যদি সিম্বলাইজ করি, চিহ্নিত করি, দশা পার্থক্য যদি 2π হয়, তাহলে তাদেরকে আমরা সমদশা সম্পন্ন তরঙ্গ বলতে পারি। এখন দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য, মানে পাথ ডিফারেন্স কত হবে? পথ পার্থক্য কত হবে? পথ পার্থক্যকে ডেল্টা দিয়ে দেখানো হয়, কত হবে? তো দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা তোমরা আগে শিখেছো হয়তো, যে দশা পার্থক্য, দশা পার্থক্য ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এখন দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্যটা কত হবে? বসিয়ে দেখা যাক। 2π ইকুয়ালস টু 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য ডেল্টাটা এসে গেল, দুপাশ থেকে 2π ক্যান্সেল হয়ে ল্যামডা। তো এখান থেকে বলা যায় যে দুটো তরঙ্গ যদি সমদশায় থাকে, তাহলে দশা পার্থক্য তখন হয় 2π আর পথ পার্থক্য হয় ল্যামডা। ব্যাপারটাকে আরও এক্সটেন্ড করা যায়, 2π এর জায়গায় 4π, 6π, 8π এটসেট্রা বসানো যায়। ডেল্টাটাও সেক্ষেত্রে 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা ইত্যাদি হতে থাকবে। অর্থাৎ ল্যামডার সরল গুণিতক, ল্যামডার সরল গুণিতক যদি হয় পথ পার্থক্য, তাহলে তখন আমরা তাকে ইন ফেজ বা সমদশা বলবো। আর দশা পার্থক্য যদি 2π এর গুণিতক হয়, মানে 2nπ হয়, সেক্ষেত্রে তাকে আমরা সমদশা সম্পন্ন বলতে পারি। এই গেল সমদশার কনসেপ্ট। তাহলে সমদশার ক্ষেত্রে এই দশা পার্থক্য 2π হবে, পথ পার্থক্য ল্যামডা হবে বা ল্যামডার গুণিতক হবে। আর বিপরীত দশা কথাটার মানেটা কি, বা সেটা দেখব।
বিপরীত দশা বলতে বোঝায়, আবার এই ইকুয়েশনটা দিয়ে স্টার্ট করা যাক। আচ্ছা, এই ইকুয়েশনটার সঙ্গে আমি যদি একটা পাই যোগ করি, পাই ওয়াই ড্যাশ, ধরো আর একটা সমীকরণ যেটাতে দশাটা ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস পাই, তাহলে এখন এই দুটোর মধ্যে দশা পার্থক্য কত? দশা পার্থক্য প্রথমটার ওমেগা টি মাইনাস কে এক্স দশা, পরেরটার ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস পাই হচ্ছে দশা। তাহলে দশা পার্থক্যটা হলো, পাশে লিখে রাখি, দশা পার্থক্যটা হলো পাই, দশা পার্থক্যটা হচ্ছে পাই। এবার এটাকে একটু ট্রিগনোমেট্রি নিয়ম অনুযায়ী সলভ করি। সাইন থিটা প্লাস পাইকে কি লেখা যায়? সাইন থিটা প্লাস পাই, সাইন থিটা প্লাস পাই মানে অল সাইন ট্যান, ট্যানের ঘরে পড়বে, সাইন নেগেটিভ হবে, অর্থাৎ মাইনাস সাইন থিটা হবে। তাহলে এখানেও ওই কনসেপ্টটা কাজে লাগালে এটা হয়ে যাবে মাইনাস এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আগে একটা মাইনাস এসে গেল। সুতরাং এরকম দুটো সমীকরণ যার দশাটা সেম ওমেগা টি মাইনাস কে এক্স, এখানেও তাই, কিন্তু ইকুয়েশনের আগে একটা মাইনাস থাকে, তাদেরকে আমরা বিপরীত দশা বলে থাকি। ইন ফেজ নয়, এই ক্ষেত্রে ইংলিশ টার্মটা হবে আউট অফ ফেজ। তো দশা পার্থক্য তাহলে পাই হলে সেক্ষেত্রে সমীকরণ দুটো আউট অফ ফেজ বা বিপরীত দশায় থাকে, এ কথা বলা যায়। তো বিপরীত দশা বা বিপরীত দশা কথাটার মানে হলো, বিপরীত দশা এই কথাটার মানে হলো দশা পার্থক্য, ফেজ ডিফারেন্স পাই হবে। সেক্ষেত্রে তাহলে পথ পার্থক্য কি হবে? পথ পার্থক্য ডেল্টাটা কি করে বার করব? একদম সেম আগের বারের মতন রিলেশন ইউজ করব আমরা, সেম রিলেশন। এবং ডেল্টাটা কি হবে জানার জন্যে এক্ষেত্রে দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এটাই আবার ব্যবহার করছি। ডেল্টা ফাইয়ের জায়গায় পাই বসালাম, 2 পাই ল্যামডা ইন্টু ডেল্টা, পাই পাই ক্যান্সেল হয়ে গিয়ে ডেল্টাটা এসে গেল ল্যামডা বাই 2। সুতরাং দুটো তরঙ্গ বিপরীত দশায় আছে। দশা পার্থক্য বিপরীত দশায় থাকলে হয় পাই, আর পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2। পাইতে শুধু নয়, এবার ব্যাপারটাকে আরও এক্সটেন্ড করা যায়, পাইতে হবে অথবা 3 পাইতে হবে, 5 পাইতে হবে। তাহলে দশা পার্থক্য যদি পাইয়ের বিজোড় গুণিতক হয়, 3 পাই, 5 পাই, 7 পাই এটসেট্রা, সেক্ষেত্রে বিপরীত দশায় হবে। সেক্ষেত্রে ল্যামডা বাই 2টাও চেঞ্জ হতে হতে যাবে। পাইয়ের জায়গায় 3 পাই হলে 3 ল্যামডা বাই 2 হবে, 5 ল্যামডা বাই 2 হবে, 7 ল্যামডা বাই 2 হবে, এইভাবে চেঞ্জ হতে হতে যাবে। তাহলে দশা পার্থক্য আর পথ পার্থক্য সমদশার ক্ষেত্রে কি হয় আর বিপরীত দশার ক্ষেত্রে কি হয়, এই ব্যাপারটা আমরা দেখলাম। এবার এই কনসেপ্টটা আমাদের অপবর্তনের থিওরি আলোচনা করার সময় দরকার হবে। এরপর আমরা চলে যাব অপবর্তনের মূল প্রসঙ্গে। ডিফ্র্যাকশন বা অপবর্তন কি জিনিস? ডিফ্র্যাকশন বাংলায় অপবর্তন, ডিফ্র্যাকশন অথবা অপবর্তন। আচ্ছা, ডিফ্র্যাকশন বা অপবর্তন বলতে তাহলে কি বোঝায়? দেখো, আমরা সকলেই জানি, ছোটো থেকে শিখে এসছো তোমরা, যে আলো সবসময় স্ট্রেট লাইনে, সরল রেখায় চলে। রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট, লাইট অলওয়েজ ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, সরল রেখায় চলে। তো এখন যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা যায় যে ধরো এটা একটা সোর্স অফ লাইট, সেখান থেকে আলো বেরোচ্ছে, তরঙ্গ বেরোচ্ছে। এবার যদি আমি এইখানে একটা স্ক্রিন রাখি, পর্দা, স্ক্রিন বা পর্দা, তাহলে এই স্ক্রিনের সর্বত্রই আলো এসে পড়বে এস সোর্স থেকে, এবং পুরো স্ক্রিনটাই সমানভাবে আলোকিত হবে, সমানভাবে আলোকিত হবে। এখন যদি আমি স্ক্রিনের সামনে এইখানে একটা ব্লকেজ রাখি, দুটো কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিলাম, আলোর গতিপথ আটকে দিলাম দুটো কার্ডবোর্ড দিয়ে, তাহলে আলো সরলরৈখিক গতিটা যদি ভাবা যায়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে সোর্স থেকে লাইট বেরোচ্ছে, এই লাইট যাচ্ছে, এই লাইট যাচ্ছে,
আবার এদিকেও যাচ্ছে, কিন্তু কার্ডবোর্ড এই আলোগুলোকে ব্লক করে দেবে। যারা এর ওপরে এসে পড়বে ব্লক করবে, শুধু এইটুকু জায়গা দিয়ে উৎস থেকে আলো বেরোবে। তাই যদি হয় তাহলে স্ক্রিনের শুধু এইটুকু জায়গায় আলো থাকা উচিত, বাকি জায়গায় আলো থাকা উচিত নয়। কারণ এই পোর্শনে অথবা এই পোর্শনে সম্পূর্ণ অন্ধকার হওয়া উচিত, আলো পৌঁছচ্ছে না, অন্ধকার হওয়াটাই স্বাভাবিক। এই পোর্শনটাকে বলা হয় জিওমেট্রিক্যাল শ্যাডো, পুরোপুরি ডার্ক হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যায় যে এই প্রান্ত দুটো মানে এই ব্লক দুটো যদি খুব তীক্ষ্ণ হয়, খুব শার্প হয়, এবং এই ছিদ্রটা যদি খুব ছোট হয়, ছোট বলতে ছিদ্রের থিকনেসটা অফ দ্য অর্ডার অফ ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যের সমতুল্য, সেক্ষেত্রে আলো বিভিন্ন দিকে, ডান দিকে বাঁ দিকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আলো সেক্ষেত্রে এদিকেও আসবে, ওপাশেও যাবে। অর্থাৎ সরলরেখায় যদি চলতো আলো, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, যে জন্যে আলো এই তীক্ষ্ণ প্রান্ত দিয়ে, শার্প এজ, তীক্ষ্ণ প্রান্ত দিয়ে অতিক্রম করার পর বেঁকে যাচ্ছে, ডান দিকে বেঁকছে, বাঁ দিকে বেঁকে যাচ্ছে। এই ব্যাপারটাকে বলা হয় ডিফ্র্যাকশন, অপবর্তন। তাহলে অপবর্তনের ডেফিনেশন আমরা কি বলতে পারি, যে তীক্ষ্ণ প্রান্ত যুক্ত ছিদ্র দিয়ে আলোকরশ্মি, লাইট রেজ অতিক্রম করার পর আফটার পাসিং থ্রু শার্প এজেস, লাইট রেজ ডেভিয়েট, বেঁকে যায়। অতিক্রম করার পর, আলোকরশ্মি অতিক্রম করার পর বেঁকে যায়। এখন এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে আমরা অপবর্তন বলি। এটাই অপবর্তন। এখন এর কেন হচ্ছে এবং বেঁকে গেলে আর কি কি ঘটনা ঘটতে পারে, আমরা সেইগুলো এক এক করে দেখব। বেঁকে যাওয়ার ব্যাপারটাকে এক্সপ্লেন করার ক্ষেত্রে ওয়েভ থিওরি, মানে তরঙ্গমুখের যে কনসেপ্ট হাইগেন্সের তত্ত্ব থেকে জানা যায়, সে ব্যাপারটা খুব এফেক্টিভ। তো আমরা প্রথমে হাইগেন্সের থিওরি দিয়ে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে কী ঘটছে এই ক্ষেত্রে। তো এখন এই ছবিটাতে আমি লাইট রেজগুলোকে তার গতিপথটাকে সরলরেখা দিয়ে না দেখিয়ে বরং ওয়েভ ফ্রন্ট দিয়ে ভাবি, তরঙ্গমুখ দিয়ে ভাবি, যে কিভাবে আলো এস থেকে বেরিয়ে এগোচ্ছে। তো যদি তরঙ্গমুখ দিয়ে ছবিটা আঁকা যায়, সেক্ষেত্রে ছবিটা এরকম দেখতে হবে। এই হলো সোর্স অফ লাইট এস, সেখান থেকে আলোক তরঙ্গ পরপর বেরোচ্ছে। আমরা সবাই জানি এগুলোকে এক একটা তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট বলা হয়। তো এরকমই তরঙ্গমুখ ক্রমশ প্রসারিত হতে হতে এক সময় এই ব্লকেজটার ওপর একটা তরঙ্গমুখ এসে পড়বে। সেই তরঙ্গমুখ হচ্ছে এইটা। এবার এই তরঙ্গমুখের ওপর প্রত্যেকটা বিন্দু হাইগেন্সের তত্ত্ব অনুযায়ী এক একটা গৌণ তরঙ্গের উৎস, সোর্স অফ সেকেন্ডারি ওয়েভস। তো তরঙ্গমুখের একটা বড় অংশকেই এই কার্ডবোর্ড দুটো ব্লক করে দিয়েছে, কিন্তু যে অংশটা খোলা রয়েছে তার ভেতরে অনেকগুলো গৌণ উৎস আছে, কোটি কোটি, ইননিউমারেবল, অসংখ্য। এই প্রত্যেকটা গৌণ উৎস থেকে আবার নতুন করে তরঙ্গ সৃষ্টি হবে। লক্ষ্য করো সেই তরঙ্গগুলো কিভাবে বিস্তার লাভ করছে। তাহলে এই যে গৌণ উৎস থেকে তরঙ্গ বেরোচ্ছে, আমরা জানি তরঙ্গ, এইগুলো সবই তরঙ্গমুখ এক একটা, এবং তরঙ্গের গতিপথ তরঙ্গমুখের সঙ্গে লম্বভাবে থাকে। তাহলে আমি যদি লম্ব এদিকে টানি, একটা এদিকে টানি, অথবা এ পাশে টানি, এখান থেকে এদিকে টানি, এদিকে, সামনে, সব দিকে রয়েছে। সুতরাং আলোক তরঙ্গমুখের কনসেপ্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছিদ্র অতিক্রম করার পর আলো কিন্তু ওই জিওমেট্রিক্যাল শ্যাডো যে অংশটা ছিল, ছায়া, সেদিকে স্প্রেড করে গেল, ছড়িয়ে গেল। তাহলে এই যে ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা তরঙ্গমুখের ধারণা থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল যে কেন ছড়িয়ে পড়ছে। এখন এইখানে একটা দরকারি কথা বলা দরকার,
সেটা হচ্ছে তরঙ্গমুখের ওপর এই যে পয়েন্টসগুলো আমরা নিলাম এরা সবাই সমদশা সম্পন্ন, কারণ তরঙ্গমুখের উপর প্রতিটা বিন্দু সমদশা সম্পন্ন হয়, সেটাই তরঙ্গমুখের ডেফিনেশন। তাহলে এই যে ছিদ্রগুলো, এই যে বিন্দুগুলো যারা গৌণ উৎস হিসেবে কাজ করছে, এদের প্রত্যেকটা থেকে যে তরঙ্গ বেরোচ্ছে তাদের মধ্যে আবার ব্যতিচার ঘটবে, কারণ সুসঙ্গত উৎস যদি হয়, এরা প্রত্যেকে সুসঙ্গত, এদের প্রত্যেকে দশা পার্থক্যটা সমান। সুসঙ্গত উৎস হলে ব্যতিচার হয়, তাহলে এক্ষেত্রেও ব্যতিচার হবে, ইন্টারফিয়ারেন্স হবে, এবং এই উৎস থেকে বেরোনো তরঙ্গগুলোর মধ্যে ব্যতিচার ঘটলে এই স্ক্রিনটায়, এই পর্দাটায় কোনো জায়গায় আলোকিত অঞ্চল সৃষ্টি হবে, কোনো জায়গায় ডার্ক মানে অন্ধকার অঞ্চল সৃষ্টি হবে। কোথায় আলোকিত হয়? যেখানে তরঙ্গগুলো সমদশায় মেলে সেখানে আলোকিত অঞ্চল হয়, আর যেখানে তরঙ্গগুলো বিপরীত দশায় মেলে সেখানে অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়, ডার্ক এরিয়াস। তাহলে সমদশা আর বিপরীত দশার কনসেপ্টে এই তরঙ্গগুলোর মধ্যে ব্যতিচার ঘটবে। সমদশায় হলে ব্রাইট ফ্রিঞ্জ, বিপরীত দশায় হলে ডার্ক ফ্রিঞ্জ, এই হচ্ছে ব্যাপার। সমদশায় হতে গেলে পথ পার্থক্য কত হয় আজকেই আমরা দেখেছি, ল্যামডা বা ল্যামডার গুণিতক। বিপরীত দশায় হতে গেলে পথ পার্থক্য কত হয়? λ/2 অথবা λ/2 এর গুণিতক, মানে 3 λ/2, 5 λ/2 এটসেট্রা, বিজোড় গুণিতক। তো সেটাও আমাদের দরকার হবে। তাহলে এই ব্যতিচার যখন হবে, এই উৎসগুলো থেকে যে তরঙ্গ বেরোবে তাদের মধ্যে যে ইন্টারফিয়ারেন্স হবে, ব্যতিচার হবে, তার ফলে এই স্ক্রিনে আমরা ডার্ক ব্রাইট এরকম ঝালর বা ফ্রিঞ্জেস পাবো। সেটা আমাদের ডিফ্র্যাকশনের থিওরিতে কোথায় আলোকপটি সৃষ্টি হয়, কোথায় অন্ধকারপটি সৃষ্টি হয়, তার থিকনেস কত, কৌণিক বেদ কত, এগুলো এক এক করে আলোচনায় আসবে। আচ্ছা, এবারের ছবিটাতে আমরা এখানে একটা ছবিটার মধ্যে সোর্স দেখিয়েছি এস, সামনে ব্লকেজ রয়েছে যেটা সোর্সের খানিকটা পোর্শনকে ব্লক করে দিচ্ছে, দূরে স্ক্রিন রয়েছে, পর্দা, স্ক্রিনে অপবর্তন সৃষ্টি হবে। তো আমরা আজকে এবারের টপিকটাই জানবো অপবর্তন কত ধরনের হয়, প্রকারভেদ। তো যদি সোর্স আর স্ক্রিন এই জিনিসটাকে স্লিট বলে, ছিদ্রটাকে শার্প এন্ড যুক্ত, তীক্ষ্ণ প্রান্তযুক্ত ছিদ্রকে স্লিট বলে। এই স্লিটটা থেকে, ছিদ্রটা থেকে সোর্স আর স্ক্রিন দুটো যদি ফাইনাইট ডিস্টেন্সে থাকে, সসীম দূরত্বে, সেক্ষেত্রে সেই ধরনের ডিফ্র্যাকশনকে বলা হয় ফ্রেনেল ডিফ্র্যাকশন বা ফ্রেনেল অপবর্তন। তাহলে প্রথম প্রকারভেদটা হলো ফ্রেনেল অপবর্তন। ফ্রেনেল অপবর্তন এক্ষেত্রে কাকে বলে ফ্রেনেল অপবর্তন? না, ছিদ্র থেকে এস মানে সোর্স এবং স্ক্রিন মানে পর্দা, স্ক্রিন যদি সসীম ফাইনাইট ডিস্টেন্স, ফাইনাইট সসীম দূরত্বে থাকে, যেমন এই ছবিটায় দেখতে পাচ্ছ সসীম দূরত্বে থাকে, তখন যে অপবর্তন দেখা যায় তাকে ফ্রেনেল ডিফ্র্যাকশন বা ফ্রেনেল অপবর্তন বলে। আর যদি এক্ষেত্রে সোর্স এবং স্ক্রিনকে আমি ইনফিনিটিতে পাঠিয়ে দিই, অসীম দূরত্বে, তখন যে অপবর্তনটা দেখা যাবে তার নাম হচ্ছে ফ্রেনেল ডিফ্র্যাকশন নয়, সেটার নাম হলো ফ্রনহফার ডিফ্র্যাকশন, ফ্রনহফার অপবর্তন বা ফ্রনহফার ডিফ্র্যাকশন। তাহলে এক্ষেত্রে ফ্রনহফার ডিফ্র্যাকশন কোনটা? না, ওই সোর্স এস এবং স্ক্রিন বা পর্দা যদি অসীমে থাকে, ইনফিনিটি, অসীমে থাকে, সোর্স স্ক্রিন দুটোই যদি অসীমে থাকে তখন তাকে ফ্রনহফার ডিফ্র্যাকশন বলে। এখন প্রশ্ন হলো অসীমে নিয়ে যাব কি করে? অসীম কথার মানে হচ্ছে ডিস্টেন্সটা অনেক। আমাদের ক্ষেত্রে লাইট রেজ যদি প্যারালালভাবে আসে, সমান্তরালভাবে আসে, তাহলে আমরা বলতে পারি সোর্সটা অসীমে আছে। অথবা লাইট রেজ যদি সমান্তরালে বেরিয়ে যায়, কোনো জায়গা থেকে লাইট রেজ সমান্তরালে বেরোচ্ছে, তাহলে আমরা বলবো এরা এই সমান্তরালে বেরিয়ে গিয়ে নিশ্চয়ই অসীমে মিলবে। তাহলে অসীমে আছে স্ক্রিন বা অসীমে আছে সোর্স, কথার মানে হলো যে সোর্স থেকে লাইট রেজ প্যারালালভাবে আসবে, আর স্লিট থেকে, ছিদ্র থেকে বেরোনোর পর তারা সমান্তরালভাবে চলে যাবে। ছিদ্র মনে করবে সমান্তরাল বেরিয়েছে মানে অসীমে গিয়ে মিলবে। সুতরাং
সমান্তরালভাবে এলো, সমান্তরালভাবে গেল, এই ব্যাপারটা যদি হয় তখন তাকে আমরা ফ্রনহফার ডিফ্র্যাকশন বা ফ্রনহফার অপবর্তন বলবো। দেখ অসীমের ব্যাপারটা কি করে হবে, অসীমে পাঠাবো কি করে? খুব সিম্পল ব্যাপার। এই সোর্সের সামনে যদি একটা উত্তল লেন্স রাখি এবং সেই উত্তল লেন্সের ফোকাসে যদি থাকে সোর্স যদি উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে থাকে, সেক্ষেত্রে সোর্স থেকে লাইট রে বেরোনোর পর যখন উত্তল লেন্সে পড়বে, উত্তল লেন্স তাদেরকে সমান্তরাল করে দেবে। সুতরাং সোর্স থেকে লাইট রে উত্তল লেন্সে পড়লো, উত্তল লেন্স তাকে সমান্তরাল করে দিল, স্লিট বা ছিদ্র মনে করলো লাইট রেজ অসীম থেকে আসছে, সমান্তরাল থেকে কোন আলোক রশ্মি আসে, যার উৎস অসীমে আছে। তাহলে এইভাবে আমরা সোর্সকে অসীমে পাঠাতে পারি। তারপরে এই লাইট রেজ ছিদ্রের ওপর এসে পড়লো, ডিফ্র্যাকশন হলো, ডিফ্র্যাকশন হওয়ার পরে বিভিন্ন সমদশা সম্পন্ন উৎস থেকে আলোক তরঙ্গ বেরোলো, চারিদিকে ছড়িয়ে পড়লো, সব কিছু হলো। হওয়ার পর এই যে প্যারালাল রেজ অফ লাইট বেরোচ্ছে, কেউ এদিকে, কোনোটা এই দিকে, এদেরকে আবার আমি আর একটা উত্তল লেন্স ব্যবহার করলাম। সেই উত্তল লেন্স এই প্যারালাল রেজ অফ লাইটগুলোকে পর্দার ওপর একটা পয়েন্টে মিট করালো। পর্দাটা কোথায় আছে? এই উত্তল লেন্সের ফোকাল প্লেন অথবা ফোকাস তলে। সমান্তরাল রশ্মিগুলোকে পর্দার ওপর একটা পয়েন্টে মিট করালো। তো এই যে পর্দার ওপর বিভিন্ন বিন্দুতে মিলছে, P1, P2, P3, P4, P5, P6 প্রচুর আছে। কোনো রশ্মি, কোনো প্যারালাল রেজ এই জায়গায়, কিছু প্যারালাল এখানে, কিছু তারপরে, কিছু তারপরে, কিছু তারপরে, অর্থাৎ পর্দার ওপরে বিভিন্ন বিন্দুতে সমান্তরাল রশ্মিগুলো মিলল। মেলার সময় যদি সমদশায় মেলে তাহলে সেখানে আলোক বিন্দু হবে, যদি বিপরীত দশায় মেলে তাহলে সেখানে অন্ধকার বিন্দু হবে। সুতরাং স্ক্রিনের ওপর আমি একটা প্যাটার্ন, একটা অপবর্তন ঝালর দেখতে পাবো। তাহলে সোর্সকে অসীমে পাঠানো আর পর্দাকে অসীমে পাঠানোর ক্ষেত্রে আমরা লেন্স ব্যবহার করছি দুটো। সোর্স থাকবে একটা লেন্সের ফোকাসে, স্ক্রিন থাকবে আরেকটা লেন্সের ফোকাস তলে, ফোকাল প্লেনে। এইভাবে ইনফিনিটিতে রশ্মিদের পাঠিয়ে ফ্রনহফার ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্টটা করা যেতে পারে। সুতরাং ডিফ্র্যাকশন দুটো ধরনের, ফ্রেনেল আর ফ্রনহফার। আমাদের সিলেবাসে ফ্রনহফার ডিফ্র্যাকশনটাই আছে, ফ্রনহফার অপবর্তন। তো আমরা তাহলে ফ্রনহফার অপবর্তন নিয়েই এরপরে আলোচনা করব। অপবর্তন কোণ জিনিসটা কি সেটা দেখব। তো এই হচ্ছে সোর্স থেকে উত্তল লেন্সের উপর আলোক রশ্মি এসে পড়েছে, পড়ে তারা সমান্তরাল হয়ে স্ক্রিনের উপর পড়েছে। এবার স্ক্রিনের উপর এই যে তরঙ্গমুখটা গিয়ে পড়লো, সমান্তরাল রশ্মির ক্ষেত্রে তরঙ্গমুখ কেমন হয়? সমতল তরঙ্গমুখ, প্লেন ওয়েভ ফ্রন্ট। তাহলে একটা প্লেন ওয়েভ ফ্রন্ট, একটা সমতল তরঙ্গমুখ ছিদ্রের ওপর গিয়ে পড়লো। ছিদ্রকে কি বলে ইংলিশে? স্লিটের ওপর গিয়ে পড়েছে। এবার এই তরঙ্গমুখের উপর যে বিন্দুগুলো ছিদ্রের অঞ্চলটায় আছে, মানে এই গ্যাপটার মধ্যে আছে, সেই বিন্দুগুলো সব সমদশা সম্পন্ন। এই একটা, এরকম কোটি কোটি বিন্দু আছে, প্রচুর। প্রত্যেকটা থেকে গৌণ তরঙ্গ সৃষ্টি হবে। সেই গৌণ তরঙ্গগুলো সামনে গিয়ে স্ক্রিনে কোথাও পড়বে, লেন্স থাকবে, লেন্সের মধ্যে দিয়ে গিয়ে স্ক্রিনে পড়বে। এখন এই গৌণ তরঙ্গর উৎসগুলোর অনেক উৎস রয়েছে, কোটি কোটি উৎস আছে। আমি অতগুলো উৎস তো নিয়ে আলোচনা করা মুশকিল, তো আমরা দুটো সোর্স নিচ্ছি, দুটো গৌণ তরঙ্গের উৎস। একটা ওপরে, এখান থেকে গৌণ তরঙ্গ সৃষ্টি হলো, আর একটা নিচে, এখান থেকেও গৌণ তরঙ্গ সৃষ্টি হলো। সব উৎস থেকেই সৃষ্টি হবে। এবার এই গৌণ তরঙ্গ থেকে তরঙ্গমুখগুলো কিভাবে এগোচ্ছে বা পরেরটা থেকে তরঙ্গমুখ কিভাবে এগোচ্ছে সেটা তো দেখালাম। তরঙ্গমুখের সঙ্গে রশ্মির গতিপথ কেমন হয়? পারপেন্ডিকুলার, সমকোণে। তাহলে রশ্মিগুলো কীরকম দেখতে হবে? যদি রশ্মি আঁকি, ধরো ওপরের সোর্সটা থেকে এই একটা রশ্মি এদিকে গেল, সব দিকেই থাকবে, প্রত্যেকের ওপরে থাকবে, নিচে থাকবে, সব দিকে থাকবে। ঠিক নিচের সোর্সটা থেকে রশ্মি যদি আঁকি, এরকম একটা রশ্মি হলো। লক্ষ্য করো, এরা প্যারালাল।
আবার ওপরের উৎস থেকে আরেকটা রশ্মি নিলাম এই দিকে, ঠিক এই দিকে নিচের উৎস থেকেও আরেকটা রশ্মি থাকবে। অর্থাৎ ওপরের উৎস থেকে যত রশ্মি বেরোবে, যেদিকেই বেরোক না কেন, ওপরে, তার থেকে একটু নিচে, তার থেকে একটু নিচে, তার থেকে একটু নিচে, নিচের উৎস থেকেও সব দিকে একই রশ্মি বেরোবে। অর্থাৎ ও দুটো সোর্সকে আমি যদি একসঙ্গে কনসিডার করি, একসঙ্গে বিবেচনা করি, তাহলে প্রচুর সমান্তরাল যুগ্ম প্যারালাল কাপলস পাবো। দুটো করে রশ্মি এর বেলাতে যেদিকে যাচ্ছে, নিচেরটার বেলাতেও সেদিকে যাচ্ছে। যেমন এক্ষেত্রে এই 1 নম্বর রশ্মি দুটো প্যারালাল, আবার 2 নম্বর দুটো প্যারালাল। আবার যদি এদিকে একটা টানি, সেরকম এখানেও একটা থাকবে, 3 নম্বর দুটো প্যারালাল। সুতরাং এই যে দুটো সোর্স আমি নিলাম, দুটো উৎস আমি নিলাম, দুটো উৎস থেকেই তরঙ্গ বেরোচ্ছে, সব দিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু দুটো উৎসেরই এমন রশ্মি থাকবে যারা একসঙ্গে যাচ্ছে, সমান্তরালভাবে যাচ্ছে। কোনোটা হয়তো 3 ডিগ্রি বেঁকে, কোনোটা হয়তো 4 ডিগ্রি কোণে বেঁকে, কোনোটা হয়তো 5 ডিগ্রি কোণে বেঁকে, কোনোটা 10 ডিগ্রি কোণে বেঁকে, কিন্তু এরকম সমান্তরাল পেয়ার্স, প্যারালাল পেয়ার্স অসংখ্য, অনেকগুলোই পাওয়া যাবে, কোটি কোটি পাওয়া যাবে। তো এই সমান্তরাল পেয়ার্সগুলো, প্যারালাল পেয়ার্সগুলো যে যত ডিগ্রি কোণে বেঁকে থাকে, যে যত ডিগ্রি কোণে বেঁকে থাকে, যেমন ধরো এই 2 নম্বর সমান্তরাল পেয়ার, 2 নম্বর পেয়ার দুটো দেখা গেল হয়তো থিটা কোণে বেঁকে আছে, এও এও, তাহলে এই থিটাটা এদের ক্ষেত্রে অপবর্তন কোণ। 1 নম্বর যুগ্ম দুটো, 1 নম্বর পেয়ার দুটো হয়তো দেখা গেল আলফা কোণে বেঁকে আছে, আলফা, এও আলফা, এও তাহলে আলফা। তাহলে 1 নম্বর দুটোর ক্ষেত্রে অপবর্তন কোণ হলো আলফা। তাহলে অপবর্তন কোণ জিনিসটা কি? অপবর্তন কোণ জিনিসটা দাঁড়ালো এই যে দুটো স্লিট যদি এরকম দেখতে হয়, এটা যদি স্লিট হয়, স্লিটের সঙ্গে পারপেন্ডিকুলার অ্যাক্সিস যদি এইটা হয়, স্ক্রিন এখানে আছে, তাহলে ওপরের বা নিচের বা মাঝখানের কোনো উৎস থেকে আলোকরশ্মি, সমান্তরাল রশ্মিরা যত ডিগ্রি কোণে বেঁকে থাকে, সেই কোণটাকে বলা হয় অপবর্তন কোণ, অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন বা অপবর্তন কোণ। তাহলে অপবর্তন কোণ হলো গৌণ উৎস থেকে নির্গত রশ্মিরা, নির্গত সমান্তরাল রশ্মিরা অক্ষের সাথে যে কোণে বেঁকে থাকে তাকে বলে অপবর্তন কোণ। এই ডায়াগ্রাম থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন তোমরা কেউ বলতেই পারো যে এরকম প্যারালাল পেয়ার্স তো প্রচুর আছে, কোনোটা সব কিছু হয়তো 30 ডিগ্রি কোণে বেঁকে আছে, কিছু হয়তো 40 ডিগ্রি কোণে, কিছু হয়তো 32 ডিগ্রি কোণে, কিছু হয়তো 47 ডিগ্রি কোণে, সমস্ত অ্যাঙ্গেলেই আছে। তো তারা সবাই, তাদের ক্ষেত্রে অপবর্তন কোণ তাহলে প্রতিটার ক্ষেত্রে আলাদা, প্রতিটা প্যারালাল পেয়ার্সদের ক্ষেত্রে অপবর্তন কোণ আলাদা আলাদা হবে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমরা অপবর্তনের যে থিওরিটা এরপরে আলোচনা করব, সেইটা এই কোণের ওপর ভিত্তি করেই ব্যাপারটা আসবে। মানে যারা থিটা কোণে গিয়ে পর্দায় পড়লো, যারা আলফা কোণে গিয়ে পর্দায় পড়লো, কোণটার মান কত হলে সেক্ষেত্রে তারা সমদশায় মিলতে পারে বা বিপরীত দশায় মিলতে পারে, সেই আলোচনাটা এই অপবর্তন কোণের ওপরই আসবে। আচ্ছা, এবার আমরা অপবর্তনের কখন সমদশায় মেলে, কখন বিপরীত দশায় মেলে সেইটা দেখব। তো এখানে ডায়াগ্রামটাতে আমি এই দুটো সোর্স নিয়েছি, S1 আর S2, যে দুটো একেবারে ছিদ্রের দুটো মাথায়। এরকম প্রচুর সোর্সেস আছে, প্রচুর, ভেতরে কোটি কোটি সোর্সেস আছে। তবে দুটো সোর্স নিয়েছি, S1 S2। S1 আর S2 থেকে যে আলোকরশ্মিগুলো বেরোচ্ছে, বেরিয়ে সব দিকে ছড়িয়ে পড়ছে, তার মধ্যে আমি দুটো পেয়ার নিয়েছি। 1 নম্বর পেয়ার দুটো, এই 1 আর 1 নম্বর পেয়ার দুটো অ্যাক্সিসের সঙ্গে প্যারালালভাবে যাচ্ছে, অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যাচ্ছে,
লেন্সে পড়ার পর তারা সেন্ট্রাল পয়েন্ট ওতে গিয়ে মিশছে। আর 2 নম্বর রশ্মি দুটো থিটা কোণে বেঁকে সোর্স থেকে বেরোনোর পর থিটা কোণে বেঁকে লেন্সের ওপর পড়েছে, লেন্স তাদেরকে পি বিন্দুতে মিলিয়ে দিয়েছে। এখন ও বিন্দুতে যখন এরা যাবে, 1 নম্বর দুটো রশ্মি মানে 1 আর 1, এরা দুজনেই S1 আর S2 থেকে একই পথ অতিক্রম করে ওতে পৌঁছলো। তাহলে S1 থেকে লাইট, S2 থেকে লাইট এবং S1 S2-র মধ্যে যত কোটি কোটি বিন্দু আছে প্রত্যেকে দেখা যাবে যে সমান পথ অতিক্রম করে ওতে পৌঁছচ্ছে। এই 1 দুটো যেমন নিচের থেকে নিলেও তাই হতো। সুতরাং ও বিন্দুতে সমস্ত আলোক রশ্মি সমান পথ অতিক্রম করে মিলল, পথের কোনো পার্থক্যই নেই। সেক্ষেত্রে এও যতটা পথ গেছে ও ততটা পথ গেছে, পথের পার্থক্য শূন্য। পথ পার্থক্য শূন্য হলে সেক্ষেত্রে তারা সমদশায় থাকে। আমরা দেখেছি পথ পার্থক্য ডেল্টা যদি ল্যামডা হয় অথবা 0 হয় অথবা 2 ল্যামডা হয় 3 ল্যামডা হয়, পথ পার্থক্য যদি এই সমস্তগুলো হয় তাহলে তারা সমদশায় থাকে। আজকের আলোচনার শুরুতেই এই ব্যাপারটা ছিল। আর পথ পার্থক্য যদি λ/2 হয়, 3 λ/2 হয়, 5 λ/2 হয় অ্যান্ড সো অন, তাহলে তারা বিপরীত দশায় থাকে। এই ব্যাপার দুটো অলরেডি দেখা হয়েছে। তো S1 আর S2 থেকে 1 নম্বর পেয়ার দুটো সমদশায় আছে, কারণ তাদের পথ পার্থক্য 0, ফলে তারা ও বিন্দুতে গিয়ে মিলবে। সমদশায় থাকা রশ্মিরা মিললে সেখানে গঠনমূলক ব্যতিচার হয় এবং আলোকপটী সৃষ্টি হয়। তাহলে ও বিন্দুতে সৃষ্টি হবে, ও বিন্দুতে সৃষ্টি হবে কি সৃষ্টি হবে? কেন্দ্রীয় চরম বিন্দু, কেন্দ্রীয় চরম বিন্দু, সেন্ট্রাল ম্যাক্সিমা, সেন্ট্রাল ম্যাক্সিমা। তার পেছনে যুক্তিটা কি, কারণটা কি? কারণ ও বিন্দুতে যারা মিলছে তাদের সবার পথ পার্থক্য শূন্য। অর্থাৎ কারণটা হলো, রিজনটা হলো, কারণ ছিদ্রর সমস্ত বিন্দু উৎস থেকে যত রশ্মি ও বিন্দুতে মিলবে সবার পথ পার্থক্য, পাথ ডিফারেন্স 0, ফলে তারা সমদশায় থাকে, ও গঠনমূলক ব্যতিচার, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, গঠনমূলক ব্যতিচার হয় ওতে। তাই আলোকপটী কথাটা ব্যতিচারের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে আলোকপটীর বদলে চরম বিন্দু কথাটা ব্যবহার হবে। চরম বিন্দু পাওয়া যাবে, এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যতিচারের বেলায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে, গঠনমূলক ব্যতিচার হলে আলোকপটী পাওয়া যায়, আর আলোকপটীকে আমরা অপবর্তনের ক্ষেত্রে বলবো চরম বিন্দু। চরম বিন্দু মানে বুঝে নিতে হবে গঠনমূলক ব্যতিচার হচ্ছে আলোকপটী, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে বা ধ্বংসাত্মক ব্যতিচার হলে সেক্ষেত্রে অন্ধকার বিন্দু পাওয়া যায়, ডার্ক পয়েন্টস পাওয়া যায়। বাংলায় অপবর্তনের বেলায় ওই অন্ধকার বিন্দুকে আমরা বলবো অবম বিন্দু, চরম অবম। আর আলোকপটী অন্ধকারপটী। ব্যতিচারের বেলায় আলোক অন্ধকার, অপবর্তনের বেলায় চরম অবম। ম্যাক্সিমা ইংলিশে, আর বাংলায় ইংলিশে চরম বিন্দুকে ম্যাক্সিমা, অবম বিন্দুকে মিনিমা বলে, ম্যাক্সিমা মিনিমা। তাহলে ও বিন্দুতে কি হলো? সব আলো সমদশায় মিলল এবং আমরা একটা চরম বিন্দু পেলাম, অর্থাৎ ম্যাক্সিমা পেলাম।
এর জন্য কন্ডিশন ম্যাথামেটিক্স খুব একটা কিছু নেই। এবার দেখব অবম বিন্দু কোথায়, মিনিমাস কোথায় হয়। যে পয়েন্টটা খেয়াল করার সেটা হচ্ছে ও বিন্দুতে যদি একটা আলোকপটী পাওয়া যায়, এটা যদি একটা আলোকপটী হয়, আলোকপটীটা যে জায়গায় শেষ হবে, আলো যেখানে শেষ হয় সেখানেই তো অন্ধকার শুরু, তাহলে এখানে আলোকপটী যে পয়েন্টে শেষ হবে সেই পয়েন্টে অন্ধকার বিন্দু হবে। অর্থাৎ ঘুরিয়ে বললে যে বিন্দুতে অন্ধকার পটী পাওয়া যাবে সেই বিন্দুতে আলোকপটীটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এবার অন্ধকার বিন্দুগুলোর কোথায় তৈরি হচ্ছে দেখব। এই পোর্শনে ম্যাথামেটিক্সের মাধ্যমে ছোটোখাটো অঙ্কের মাধ্যমে, অঙ্ক ঠিক নয়, লজিক্যাল ডিসকাশনের মাধ্যমে আমরা 3 ধরনের জিনিসের কথা জানব। সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা ওতে তৈরি হচ্ছে, তার সঙ্গে থাকবে দুটো সেকেন্ডারি মিনিমাস গৌণ অবম বিন্দু, আর সেকেন্ডারি ম্যাক্সিমাস গৌণ চরম বিন্দু। মুখ্য চরম বিন্দু ওতে, বাকি সব গৌণ চরম বিন্দু। আলোকপটীগুলোকে বলে চরম বিন্দু, যেটা ওতে তৈরি হলো সেটা মুখ্য চরম বিন্দু, কেন্দ্রীয় চরম বিন্দু, আর বাকি আলোকপটী যে যে জায়গায় পাবো তাদেরকে বলবো গৌণ চরম বিন্দু। আর মুখ্য অবম বিন্দু বলে কিছু নেই, সব অবম বিন্দুই সেকেন্ডারি অথবা গৌণ।